দ্যাট ইজ বেসড অন রিস্ক অ্যান্ড রিটার্ন। তো এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই চ্যাপ্টারে কয়েকটা কনসেপ্ট যেটা আমাদের চ্যাপ্টার 15-এ কাজে লাগবে। তো একটু ডিফিকাল্টও কিছু কিছু সেন্সে, কয়েকটা টপিক আছে কিছুটা ডিফিকাল্ট। তো দেখা যাক। এমনি ম্যাথগুলো সহজ আছে, ম্যাথগুলো তেমন কঠিন না, ম্যাথ জাস্ট একটা ফর্মুলার উপর বেস করে ম্যাক্সিমাম ম্যাথ, তো ওইটা খুব একটা প্রবলেম হবে না। যদি শুরু করি রিস্ক অ্যান্ড রিটার্ন, তো রিস্ক অ্যান্ড রিটার্নে খুব সহজ ভাবে যদি একটা জিনিস একটু চিন্তা করে রাখি যে যত বেশি রিস্ক তত বেশি রিটার্ন আমরা পাবো। তো আমি যদি একটা ট্রেজারি বন্ডে টাকা রাখি তাহলে আমি হয়তো অল্প টাকা পাবো, অল্প রিটার্ন পাবো। কিন্তু খুবই রিস্কি কোন একটা অ্যাসেটের মধ্যে রাখলে তখন আমাদের রিটার্নটা বেশি আসতে পারে। রিটার্ন যেমন বেশি আসতে পারে, লসের চান্সও ততই বেশি হতে পারে। মানে রিস্ক অ্যান্ড রিটার্ন এগুলো খুবই ডিরেক্টলি প্রপোর্শনাল। যত রিস্কি অ্যাসেটে আমরা ইনভেস্ট করবো তত রিটার্ন আশা করার চান্সটাও বেড়ে যায়, বা তত বেশি রিটার্ন আমরা এক্সপেক্ট করি। ওকে, তো রিটার্ন জিনিসটা কিভাবে আমি করতে পারি, আমরা কি মানে রিটার্নের ডেফিনেশনটা কি হবে? তো রিটার্নের জন্য বলা হচ্ছে দ্য ইনকাম রিসিভড প্লাস এনি চেঞ্জ ইন দ্য মার্কেট প্রাইস। একটা ফর্মুলা দিছে, ফর্মুলা নট নেসেসারি টু মেমোরাইজ। এটা আমরা গত পড়ছিলাম, আমরা গত ফাইন্যান্স যে কোর্সটা ছিল সেখানে এভাবে ছিল যে yield is equal to interest plus capital gain divided by the original investment, এরকম করে একটা ফর্মুলা ছিল লাইক লাস্ট ফাইন্যান্স কোর্সে। তো ওইটাই আসলে এইখানে আছে। তো ফর্মুলা না মনে রাখলেও চলবে। বিষয়টা হলো এরকম যে আমি কোনটাকে রিটার্ন বলবো। রিটার্নটা হলো যে আমি এক বছর, লেটস সে আমি এক বছর হোল্ড করলাম, এবং হোল্ড করার কারণে আমাকে 2 টাকা ডিভিডেন্ড দিল। আর আমি আজকে স্টকটা কিনলাম 10 টাকা দিয়ে, আর এক বছর শেষে আমি 15 টাকায় সেল করলাম। তার মানে আমি 2 টাকা ডিভিডেন্ড পেলাম, আর 5 টাকা পেলাম হলো এই বাই এন্ড সেলের ডিফারেন্স, 5 টাকা। তো ইন টোটাল আমি 7 টাকা লাভ করলাম। 7 আউট অফ কত টাকা ইনভেস্টমেন্ট? 10 টাকা ইনভেস্টমেন্ট। সো 7 ডিভাইড বাই 10 which is 70%. তো মাই রিটার্ন উইড বি 70%, এরকম। তো এইখানে যদি আমি এই ম্যাথটা দেখি, এই ম্যাথে কি বলা হচ্ছে, দ্য স্টক প্রাইস ওয়াজ $10 1 year ago, the stock is currently trading at 9.5, আচ্ছা দামটা পড়ে গেছে, and the shareholders have received $1 dividend, what would be the return? So আমি যদি এখন রিটার্ন ক্যালকুলেট করি, রিটার্ন ইজ গোইং টু বি ফার্স্টে হলো আমি $1 আমি ইনকাম করলাম, আর এখান থেকে আমার লস হয়ে গেছে আসলে, তাহলে 9.50 minus 10 divided by the original investment that was 10 টাকা। সো আমি যদি এইভাবে একটু দেখি তাহলে 9.50 minus 10 তো আসলে -0.50 divided by 10। তো শেষমেশ আমি কত পাবো? 0.5 divided by 10, মানে which is 0.05 বা 5% রিটার্ন আমি এখান থেকে জেনারেট করতে পারলাম। তো এটাই ফর্মুলা আসলে এখানে দেওয়া হয়েছে, যে দ্য ডিভিডেন্ড দ্যাট ইজ আর্নড প্লাস দ্য চেঞ্জ ইন দ্য ক্যাপিটাল বা ক্যাপিটাল গেইন বা ক্যাপিটাল লস ডিভাইডেড বাই দ্য ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অফ দ্য প্রাইস। তো আমরা বের করে ফেললাম রিটার্ন ইজ ইকুয়াল টু, তাহলে আমাদের অ্যান্সার 5%। সেটা এখানে করেও দিছে, 5% ইজ দি অ্যান্সার। এবার আসে ডিফাইনিং রিস্ক। আমরা কোনটাকে রিস্ক বলবো? দ্য রিস্ক হলো দ্য ভ্যারিয়েবিলিটি অফ রিটার্নস ফ্রম দোজ দ্যাট আর এক্সপেক্টেড। তো ভ্যারিয়েবল বিষয়টা এরকম যে আমি ধর একটা স্টক কিনলাম এবং আমি এক্সপেক্ট করলাম যে বছর শেষে আমার 5% রেভিনিউ, সরি 5% রিটার্ন আসার কথা, কিন্তু আমি দেখলাম যে বছর শেষে আমি পেলাম মাত্র 2%, বা আমি 5% না পেয়ে আমি পেলাম 9%। তো এই যে ভ্যারিয়েবিলিটিটা কিন্তু আসলে পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। তো রিস্ক মানে এটা, এই বিষয়ে আমাদের একটা নেগেটিভ অ্যাসোসিয়েশন আছে, যে আমরা রিস্ক কথাটা শুনলে আমরা ভাবি যে দ্যাট ইজ সামথিং নেগেটিভ, বাট রিস্কটা আসলে মেইনলি মানে ইন ফাইন্যান্স আমরা এটাকে বুঝাই হলো ভ্যারিয়েবিলিটি অফ দ্য রিটার্নস, যে আমি যে রিটার্নটা এক্সপেক্ট করতেছি তার থেকে এটা কতটা ভ্যারিয়েশন আসছে, মানে কতটা ডিসপারশন হয়েছে, সেই জিনিসটা খেয়াল করে। তো রিস্ককে খুব ভালো করে বোঝার জন্য আমরা আসলে যেটা ব্যবহার করি সেটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সাধারণত মানে এটা খুবই কমনলি একটা ইউজড ক্যালকুলেশন বা একটা মেজারমেন্ট, সেটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। যে আমি দেখলাম যে আমি এক্সপেক্ট করছিলাম 10%, আমার আসলো 10.4। আমি পরের বছর এক্সপেক্ট করছিলাম 15, আমার আসছে 15.2। তো তখন অবশ্যই আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা খুবই লো থাকবে, তাই না? তো তখন আমি বুঝবো যে হ্যাঁ আমার ভ্যারিয়েবিলিটি খুব কম, এবং হোয়াট এভার আই এম এক্সপেক্টিং ওই রকম একটা রিটার্ন আমার পাওয়াটা মোটামুটি ভাবে মানে গ্যারান্টি। কিন্তু একটা স্টকের যদি সিগমার ভ্যালু মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভ্যালু অনেক বেশি হাই হয়, তাহলে কি হতো যে আমি এক্সপেক্ট করতেছি 10%, হয়তো এমন হতে পারে যে আমি পাইছি মাত্র 4%, অথবা আমি পাইছি 16%। তো ভ্যারিয়েশনটা খুব বেশি হতে পারে। তো ওইটাকে আমরা বলতেছি রিস্কি অ্যাসেট, আর যেটা খুবই মানে আমার এক্সপেকটেশন ওয়াইজ যেটা যাবে সেটা হলো লেস রিস্কি অ্যাসেট।
এখানে একটা ফর্মুলা দিয়ে এটাকে এক্সপ্রেস করছে। ফর্মুলা আপাতত জানার দরকার নেই, আমরা যদি এটা ম্যাথ করি, ম্যাথ করলে আমাদের জন্য এটা মনে রাখা আরো সহজ হবে। তো বইয়ে আমরা যদি ডিরেক্ট একটা ফর্ম ম্যাথে যাই, এটা আছে আমাদের সেলফ কারেকশন প্রবলেম কোয়েশ্চেন নাম্বার 1। এটা আমরা একটু দেখি। হ্যাঁ, সেলফ কারেকশন প্রবলেম কোয়েশ্চেন নাম্বার 1 ডুপ্লিকেট করি। তো এই নাম্বার 1 ম্যাথটা যদি আমরা দেখে রাখি তাহলে ওই স্লাইডগুলো কভারড। তো এখানে কি বলা হচ্ছিল যে ডিটারমাইনিং দ্য এক্সপেক্টেড রিটার্ন ফর ডিসক্রিট ডিস্ট্রিবিউশন। তো আমি একটা স্টক কিনলাম এবং ওই স্টকের জন্য আমি বের করলাম যে আচ্ছা 10% রিটার্ন হতে পারে, সরি -10% রিটার্ন হতে পারে, সেটার চান্স কেমন? সেটার চান্স হলো 10% চান্স আছে। আমি 5% রিটার্ন পাবো, তার চান্স কেমন? সেটার চান্স হলো 2%, 20%। তারপর 20% চান্স বা 20% রিটার্ন পাবো, তার চান্স কত? দ্যাট ইজ 0.4। 35% এর জন্য 0.2 এবং 50% এর জন্য 0.1। তো এটা হলো প্রবাবিলিটি বা স্ট্যাটিস্টিক্স আমরা যেটা শিখছিলাম সেটাই। সবগুলোকে প্লাস করলে কিন্তু ইকুয়ালস টু 1 হবে, যেটা ডিসক্রিট ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে হয় সবসময়। যেটা প্রবাবিলিটি যদি সবগুলোকে প্লাস করি, ইট উইল অলওয়েজ বি ইকুয়ালস টু 1। এখন আমাদেরকে জিজ্ঞেস করছে যে হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড রিটার্ন এন্ড হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটা পুরোপুরি ভাবে স্ট্যাটিস্টিক্স এর ম্যাথ। স্ট্যাটিস্টিক্স আমরা যেভাবে করতাম ঠিক সিমিলারলি এই জিনিসটা করা লাগবে। তো আমরা এই যে ডেটাটা ছিল সেই ডেটাটাকে যদি আমি ইয়ে করে লিখি, ভার্টিক্যালি লিখি, তাহলে কেমন হবে? পসিবল রিটার্ন, আচ্ছা -10%, চান্স কত? 0.10। এরকম করে করে আমি পুরোটাকে তুললাম। এরপর আমার কি করা লাগবে? আমার এই রিটার্ন এবং প্রবাবিলিটি এই দুইটাকে আমাকে মাল্টিপ্লাই করা লাগবে। রিটার্ন মাল্টিপ্লাইড বাই দ্য প্রবাবিলিটি। তো আমি যদি 0.10 ইন্টু 0.10 করি, আই গেট -0.010। এরকম করে করে প্রত্যেকটা মাল্টিপ্লিকেশন আমার করা লাগবে। এরকম করে করে প্রত্যেকটা মাল্টিপ্লিকেশন যদি আমরা করি, দেন উইল বি গেটিং দিস ভ্যালু। আচ্ছা, সো এটার একটা সামেশন হবে। এই সামেশনটাকে আমি বলবো যে দ্যাট ইজ মাই এক্সপেক্টেড রিটার্ন। এটাই এক্সপেক্টেড রিটার্ন। তো আমাকে যদি এরকম ইনফরমেশন দেওয়া থাকে, সবগুলো এরকম ভাবে একটা টেবিল দেওয়া থাকে এবং জিজ্ঞেস করা হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড রিটার্ন, সো সামেশন, যেটা যে আমাদের ফর্মুলা শিটেও আছে, আর বার ইজ ইকুয়াল টু সামেশন অফ আর আই ইনটু পি আই। যে কাজটা এখানেও করা হয়েছে, যে রিটার্নের সাথে প্রবাবিলিটি মাল্টিপ্লাই করা হয়েছে, প্রত্যেকটা মাল্টিপ্লাই করা হয়েছে এবং তার যে সামেশনটা দ্যাট ইজ ইওর এক্সপেক্টেড রিটার্ন। সো কোয়েশ্চেন নাম্বার A1 ইজ ডান। যে প্রথম পার্ট যেটা ছিল এক্সপেক্টেড রিটার্ন, দ্যাট ইজ ডান। কেউ একজন জয়েন করছে। আচ্ছা, আমি একটু জয়েনিং এর অ্যাক্সেসটা রৌনককে দিয়ে রাখি। রৌনক, একটু তুই অ্যাড করে দিস। হ্যাঁ, আচ্ছা। তো এই হলো আমাদের এক্সপেক্টেড রিটার্ন। দেন কামস দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পার্ট। সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাও ইয়ার মতোই করা হয়, স্ট্যাটিস্টিক্স আমরা যেভাবে শিখছি সেভাবে করি। সেটা কি ছিল যে যেই ভ্যালুটা লাইক -0.10, সেটা মাইনাস দ্য এক্সপেক্টেড রিটার্ন তার হোল স্কোয়ার ইনটু দ্য প্রবাবিলিটি। সো এই যে ফর্মুলাটা আর আই মাইনাস আর বার হোল স্কোয়ার ইনটু প্রবাবিলিটি অফ দ্যাট অকারেন্স। তো -0.10 -0.20 তার হোল স্কোয়ার ইনটু দ্য প্রবাবিলিটি। এরকম করে করে প্রত্যেকটা করা হয়েছে। তো প্রত্যেকটা করার পর যে সামেশন আসছে, এই যে ভ্যালুটা, এটাকে আমরা বলি হলো ভ্যারিয়েন্স, রাইট? স্ট্যাটিস্টিক্স এটা পড়ানো হয়েছিল। তো এটাকে বলা হয় ভ্যারিয়েন্স। এখন এই ভ্যারিয়েন্সটাকে যদি আমি রুট ওভার করি, which is root over of 0.027, এখানে যে রেজাল্টটা আসে that is 16.43%, this is going to be your standard deviation. স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো যত বেশি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ততই আসলে রিস্কি বেশি, যত কম আসবে তত আসলে রিস্কিনেসটা কম থাকবে। এই সো কোশ্চেন নাম্বার এ ডান, 1 এর এ যেটা বলা হয়েছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেশি হলে রিস্কি বেশি। হ্যাঁ, যত বেশি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসবে তত বেশি রিস্কি। আচ্ছা, তো আমি যদি দুইটা পাশাপাশি স্টককে ইভ্যালুয়েট করি এবং আমি যদি দেখি যে একটাতে আসতেছে 16% আর একটাতে আসতেছে 20%, তো আমি অবশ্যই বলবো যে 20% এটা বেশি রিস্কি। মানে এখন রিস্কি মানে এই না যে এটা খুবই খারাপ বিষয়। রিস্কি মানে কিন্তু এইটাও যে আমি যদি এখানে ইনভেস্ট করি তাহলে আমার আবার রিটার্নটাও বেশি আসবে। তো এক্সপেক্টেডলি যে ওইখানে আমি আমার রিটার্নটা ভালো পাবো। তো সেটাও কিন্তু এইভাবেও কিন্তু জিনিসটাকে ইন্টারপ্রিট করা যায়। আচ্ছা,
এবার যখন আমি বি নাম্বার আসবো, বি নাম্বারে হলো কন্টিনিউয়াস, এটা আসলে স্ট্যাটিস্টিক্স এর পার্ট। এই যে দেখো, এটা একটু একটু ক্লিয়ার করে জায়গাটা। তো আমাদেরকে এখানে যে ডেটাটা ফার্স্টে দেওয়া হয়েছিল এগুলাকে আমরা বলি ডিসক্রিট, ডিসক্রিট ডিস্ট্রিবিউশন, ডিসক্রিট ভাবে ছিল, রাইট? একদম প্রত্যেকটা বলে দিয়েছিল যে -10%, এটা হওয়ার চান্স কত 10%, 5% হওয়ার চান্স কত 20%, এরকম করে একদম ভ্যালু গুলো বলে দিয়েছিল, প্রবাবিলিটি অফ অকারেন্স। তো এগুলোকে আমরা বলি ডিসক্রিট। বাট কন্টিনিউয়াস যেটা মানে একদম এরকম নরমালি ডিস্ট্রিবিউটেড যেগুলো থাকে, সেই রকম হলে কিভাবে করবো আমরা ম্যাথটা। তো কোয়েশ্চেনটা এটাই জানতে চাইছে যে assume that the parameters you have just determined under part A pertain to normal distribution, normal probability distribution. What is the probability that return will be 0 or less than 10%, more than 40%? Assume a normal distribution. তো এটা করার জন্য আমাদের একটা জেড টেবিল লাগবে, যেটা আমরা স্ট্যাটিস্টিক্সে পাইছি। তো পরীক্ষায় জেড টেবিলটা নিয়ে যাওয়া ভালো হবে, দরকার দরকার হবে, মানে ভালো হবে না ঠিক আছে, দরকার হবে। যদি ম্যাথ আসে তাহলে জেড টেবিল থেকে ম্যাথ করা লাগবে, তো দ্যাট উইল বি নেসেসারি আর কি। আচ্ছা, তো ফার্স্ট যে কোশ্চেনটা করা হয়েছে যে এই বি নাম্বারের ক্ষেত্রে যে হোয়াট ইজ দ্য চান্স দ্যাট দ্য রিটার্ন উইল বি লেস দেন, উইল বি 0 অর লেস, মানে 0 বা তার চেয়ে কম হবে। তো এটা করব আমরা ওই যে জেড টেবিল আমরা বা জেড স্কোর যেভাবে বের করতাম সিমিলারলি ওইভাবে করে আমাদের একটা জেড স্কোর বাইর করা লাগবে। তো জেড এর ফর্মুলাটা যদি আমরা একটু মনে করি, জেড এর ফর্মুলাটা এরকম ছিল, কি ছিল, এক্স মাইনাস এক্স বার ডিভাইডেড বাই হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাই না? তো মেইন কথা হলো যে আমার যেই ডেটাটা মাইনাস দ্য অ্যাভারেজ ডিভাইডেড বাই দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, দ্যাট ওয়াজ দ্য ফর্মুলা ফর জেড স্কোর। তো এখন আমার কি করা লাগবে যে প্রত্যেকটার জন্য এরকম করে করে বের করা লাগবে। ফার্স্ট কোশ্চেনটা করছে যে দ্য রিটার্ন উইল বি 0 অর লেস। তো আমাদের আসলে 0 কথাটাই চিন্তা করা লাগবে, লেসটা আমরা নিতে পারবো না। তো 0 মাইনাস দ্য এক্সপেক্টেড রিটার্ন। তো আমাদের আগের ম্যাথে আমাদের এক্সপেক্টেড রিটার্ন ছিল 0.20, 0.200 ডিভাইডেড বাই দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো আমাদের ম্যাথের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ছিল হলো 0.1643, 0.1643। তো এটা যদি আমি আমার ক্যালকুলেটরে দেখি তাহলে আমি পাবো আমার ভ্যালুটা হলো -1.217। আমাদের রেজাল্ট আসবে -1.217। তো এটাকে যদি আমি একটা এই যে এরকম একটা নর্মাল ডিস্ট্রিবিউশনে নিয়ে আসি, আমরা জানি যে এটা 0, তারপর এটা 1 2 এরকম করে করে থাকে, তাই না? তো -1.217 তার মানে এটা হলো এই জায়গাটায়, তাই না? এই ডেটাটা 0 যদি একদম মাঝখান হয়, তো -1.27 বা তার চেয়ে ছোট যেই প্রবাবিলিটিটা বা যে এরিয়াটা, এটা আমার বের করতে হবে। তো আমরা জানি যে আমাদের জেড টেবিলে আসলে সবসময় পজিটিভ ভ্যালুগুলাই থাকে, নেগেটিভ ভ্যালুটা থাকে না। তো নেগেটিভ ভ্যালু বের করার জন্য আমাদের যেটা করা লাগবে তা হলো আমরা ধরে নিব যে -1.27 যা এটা 1.27 হতো তাই হবে, মানে এটা যেহেতু সিমেট্রিক্যাল, তো আমি যদি এটা বের করতে পারি তাইলেও চলে। তো আমি আমার টেবিলে যাই, এখানে বলা আছে, আচ্ছা টার্নিং টু টেবিল। তো টেবিলে গেলাম এবং আমার জন্য যে ভ্যালুটা ছিল দ্য ভ্যালু ওয়াজ 1.22, রাইট না? 1.22। তো আমরা যাই 1.22 ভ্যালুটা চেক করি। এই যে 1.2, এই যে 1.22, এই জায়গাটা, দিস ওয়ান 0.38888, এটা। আচ্ছা, এইটা ইন্ডিকেট করতেছে হলো এই যে আমাদের যদি এখানে একটু গ্রাফটা দেখি, মানে এটা ইন্ডিকেট করে দিস পোরশন। তাহলে আমাদের যে রিকোয়ার্ড রেজাল্টটা হবে হলো, আচ্ছা এটা তো আমাদের নিশ্চয়ই মনে আছে যে একটা জেড টেবিলের ভিতরে এখান থেকে এইটুক পর্যন্ত হলো 0.5 বা 50%, আবার এখানে হলো 0.50, মানে টোটালটা। তো এখন আমি যদি বের করি তাহলে আমাদের হিসাবটা থেকে কই গেল, হ্যাঁ, তো প্রবাবিলিটি যদি আমরা বের করি, the probability is going to be 0.5 minus 0.388, এরকম না কিছু একটা ছিল, 0.3888। এটা একটু ক্যালকুলেটর আমরা দেখবো। that is 0.1112।
আচ্ছা, কেন আমি 0.5 থেকে বাদ দিছি এই জায়গাটা কি ক্লিয়ার? এই প্রবাবিলিটির যে ক্যালকুলেশনটা, দ্যাট ইজ দিস ক্লিয়ার? নাহলে আমি আরেকবার বলবো দরকার হয়। আচ্ছা, আই থিংক জিনিসটা ক্লিয়ার। তো ওরাও এই একই কথাই বলছে দ্যাট ইট ইজ অ্যাপ্রক্সিমেটলি 11%, যেটা আমি বের করছি 11.12, সো দ্যাট ইজ দ্য রেজাল্ট। এরপর দেখ এখানে কোয়েশ্চেনটা সেম, জাস্ট ভ্যালুগুলো চেঞ্জ করছে। এখানে 0 এর জায়গায় 10 রাখছে, সো ইউ অলরেডি নো যে এখন 0 না লিখে ইউ হ্যাভ টু রাইট 0.10, মানে 10% বোঝানোর জন্য। তাহলে জেড এর স্কোর চেঞ্জ হয়ে যাবে, জেড এর স্কোর চেঞ্জ হলে জেড টেবিলের ভ্যালুও চেঞ্জ হবে। তো সবকিছু মিলিয়ে আমার এই রেজাল্টটাও চেঞ্জ আসবে। এগুলাই ওরা করছে। দেখ 10%-এর জন্য ভ্যালুটা আসছে 27%, আর 40%-এর জন্য ভ্যালুটা আসছে 11%। তো আই থিংক এখানে আর নতুন করে কিছু বলার নাই, ইউ ক্যান ইজিলি ডু ইট। আচ্ছা, তাও আশা করি এই জায়গাটা ক্লিয়ার যে কিভাবে আমরা কিভাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করব, কিভাবে আমরা এক্সপেক্টেড রিটার্ন বের করব, তারপর আমরা কিভাবে প্রবাবিলিটি বের করব। তো এই জায়গাটা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা পরের পার্টে মুভ করি। তো আমি একটা কথা বলতেছিলাম যে রিস্কিনেস বা রিস্ক জিনিসটাকে মেজার করা যায় হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে আমরা দুইটা স্টকে কম্পেয়ার করতে পারবো যে স্টক এ বেশি রিস্কি না স্টক বি বেশি রিস্কি। এখন এখানে একটু ইস্যু আছে। ইস্যুটা হলো যে আমরা যদি বইয়ের একটা এক্সাম্পল দেখি, দ্যাট উড বি হেল্পফুল। এখানে আমরা দুই ধরনের স্টক দেখতেছি। একটা স্টক যেটা আমাকে এক্সপেক্টেড রিটার্ন দিচ্ছে 0.08, আরেকটা স্টক যেটা এক্সপেক্টেড রিটার্ন 24%, অনেক বেশি রিটার্ন। ইনভেস্টমেন্ট এর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা 6%, আর ইনভেস্টমেন্ট বি এর ক্ষেত্রে সেটা 8%। তো দুইটা স্টক যদি আমি পাশাপাশি রাখি তাহলে জেনারেল সেন্স বা কমন সেন্স আমাকে বলে যে যেহেতু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটাতে বেশি আছে তাহলে ইনভেস্টমেন্ট বি বেশি রিস্কি হবে। বাট আসলে জিনিসটা তা না। কেন না? কারণ হলো দেখ এই দুইটা স্টক বা দুইটা ইনভেস্টমেন্ট কিন্তু একই ধরনের না। একটাতে রিটার্ন অনেক কম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা মোটামুটি বেশি। আবার আরেকটাতে রিটার্ন অনেক বেশি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিন্তু তুলনামূলকভাবে ততটা বাড়ে নাই। তো কম্প্যারিজনটা আসলে ভ্যালিড হবে না। তো এই কম্প্যারিজনটাকে ভ্যালিড করার জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হলো কোএফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশন বা সিভি। তো কোএফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশন কিভাবে বের করে? ভেরি সিম্পল ফর্মুলা, সিভি ইজ ইকুয়াল টু সিগমা ডিভাইডেড বাই দ্য মিন। তো আমরা কি করবো, আমাদের ফর্মুলায় বসাবো 0.06 ডিভাইডেড বাই 0.08, তো দ্যাট উড গিভ ইউ 0.75। আবার সিমিলারলি এটা যদি করি 0.08 ডিভাইড বাই 0.24, ইউ উইল বি গেটিং 0.33। তো এই যে এই মেজারটা যখন আমি পেয়ে যাচ্ছি, একটাতে দেখতেছি 75 আর একটা হলো 33, এখন আমি বুঝতে পারতেছি যে না আসলে ইনভেস্টমেন্ট এ হলো বেশি রিস্কি, নট ইনভেস্টমেন্ট বি। তো সব সময় যে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে যে আমরা বুঝতে পারবো যে কোনটা বেশি রিস্কি এবং কোনটা কম রিস্কি সেটা কিন্তু বলা যায় না, কনক্লুসিভলি বলা যায় না। ইন কেস অফ যে দুইটা ইনভেস্টমেন্টের সাইজ যদি ডিফারেন্ট হয়, ইনভেস্টমেন্ট দুইটা যদি ডিফারেন্ট সেক্টরের হয়, তো একটা ইনভেস্টমেন্ট হলো ধর টেক্সটাইল থেকে, আরেকটা ইনভেস্টমেন্ট হলো মেবি ফার্মাসিউটিক্যালস। তো দুইটা কিন্তু কম্পারেবল না, তো দুইটা রিটার্ন আলাদা, দুইটা ডেভিয়েশন আলাদা। তো ওই ধরনের স্টক গুলাকে যদি আমরা তাও যদি দুইটা স্টককে আমরা দেখতে চাই যে কোনটা বেশি রিস্কি বা কোনটা কম্পেয়ার করতে চাই, দেন উই শুড বি ইউজিং কোএফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশন। এটাই এখানে বলা হয়েছে, the ratio of the standard deviation of a distribution to the mean, so it is a measure of relative risk। আমি যে কথাগুলো বলছি এখানে এটাই বলা হয়েছে। কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনটা আমি অলরেডি বুঝাই ফেলছি, এই স্লাইড গুলো অত ইম্পর্টেন্ট হবে না, কারণ কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের যে ম্যাথ, এই যে আমরা কিছুক্ষণ আগে যে ম্যাথটা করছিলাম না, কই গেল, এই যে এখানে যে আমি আর এর ভ্যালু বের করলাম, তারপর কি কি যে করলাম না, কোথাও একটা রাখছি, ওই যে জেড জেড এর ভ্যালু বের করছি, ওই জেড এর যে কাজটা ওইটাই এখানে এই স্লাইডে করা হয়েছে। সো ফর্মুলা নাম মনে রাখলেও চলবে, ইফ ইউ আন্ডারস্ট্যান্ড যে কিভাবে কিভাবে আগাইতে হবে তাইলে চলবে। এই ম্যাথের দরকার নেই, ক্যালকুলেটরের দরকার নাই, এগুলা বাদ। ওকে, সো দ্যাট ওয়াজ ইট অ্যাবাউট দ্য রিস্ক পার্ট। এবার হলো আমরা একটা অন্য জিনিস নিয়ে কথা বলবো, রিস্ক অ্যাটিটিউড বা রিস্কের পারসেপশনটা। তো বইয়ে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে একটা গেম শো আমাকে দুইটা অপশন দিছে,
যে আমি যদি ডোর নাম্বার 1 ওপেন করি তাহলে আমাকে $10,000 দিবে, আর আমি যদি ডোর নাম্বার 2 ওপেন করি তাহলে আমি কিছুই পাবো না, মানে $0। তো এরপরে কোয়েশ্চেন করা হয়েছে যে আপনাকে আমি কত টাকা অফার করলে আপনি কোনো দরজাই খুলবেন না, আপনি মানে গেমটা ফরফিট করে চলে আসবেন। তো দ্যাট ওয়াজ দ্য গ্যাম্বল। ডোর 1-এ মানে আই মিন ডোর 1-2 বলা যাবে না, লাইক একটা ডোরের পিছনে আছে $10,000 আর একটা ডোরের পিছনে কোনো টাকাই নেই। আই ডোন্ট নো যে কোন ডোরে কি আছে। আমার ইকুয়াল প্রবাবিলিটি, হাফ হাফ করে প্রবাবিলিটি, আই ক্যান চুজ আইদার অফ দেম। কোনো গ্যারান্টি নেই যে কোনটা চুজ করবো এবং কত টাকা পাবো, দ্যাটস নট সার্টেন, দেয়ার ইজ নো সার্টেনটি অ্যাবাউট ইট। তো এখন আমাকে অপশন দেওয়া হলো যে আমি আপনাকে একটা মিনিমাম অ্যামাউন্ট দিব এবং ওই অ্যামাউন্টটা পেলে আপনি খুশি হয়ে যাবেন এবং ইউ উইল নট প্লে দ্য গেম, ইউ উইল ফরফেইট এন্ড গো ব্যাক টু ইউর প্লেস। তো যেই অ্যামাউন্টে আমি এই ডিসিশনটা নিব, দ্যাট ইজ দ্য সার্টেনটি ইকুইভ্যালেন্ট। Certainty equivalent is the amount of cash that someone would require with certainty at a point in time to make the individual indifferent between that certain amount and an amount expected to be received with risk at the same point in time. তো অনেক কঠিন একটা ডেফিনেশন, বাট মূলত বিষয়টা এটাই। তো আমরা যদি এই যে আমি যে এক্সাম্পলটা কথাই মাত্র বললাম, $10,000 আর $10,000 ছিল, আরেকটাতে হলো যে কোনো টাকাই ছিল না। তো দুইটারই কিন্তু আমি যদি এটা প্রবাবিলিটি চিন্তা করি, এটাতে যাওয়ার প্রবাবিলিটি 0.5 আর এটাতে যাওয়ার প্রবাবিলিটিও 0.5। তো আমরা কিছুক্ষণ আগে যে আমরা ফর্মুলা শিখছিলাম না যে এক্সপেক্টেড রিটার্ন বের করে, এক্সপেক্টেড রিটার্নের ফর্মুলাটা কি ছিল, যে অ্যামাউন্ট ইনটু পার্সেন্টেজ প্লাস অ্যামাউন্ট ইনটু পার্সেন্টেজ। তো 10,000 এর 50% দ্যাট ইজ $5,000। তো আমাদের এক্সপেক্টেড মানে এখান থেকে আমরা এক্সপেক্ট করতেছি হলো $5,000, মানে দ্যাটস দ্য এভারেজ। দুইটা অপশনে এভারেজ হলো $5,000। তো এখন যদি এরকম হয় যে আমাকে ও, তাহলে এখানে এক্সপেক্টেড ভ্যালুটা কিন্তু 5,000। তো কেউ একজন আমাকে বললো যে আমি তোমাকে 6,000 টাকা দিব, তা না, এরকম যদি আমার বলা হয় যে 5,000 এর উপরে কোন একটা অ্যামাউন্ট, লেটস সে 5,500, আমি তোমাকে 5,500 টাকা দিব, তাহলে তুমি খেলো না, তাহলে আমি হয়তো রাজি হলাম। কিন্তু কেউ আমাকে বললো যে আমি আপনাকে 4,900 টাকা দিব, কিন্তু তখন আমি রাজি হলাম না, আমি বলছি না আমি খেলবো, আমি দেখি কি পাই। কিন্তু আমাকে যখন বলা হলো যে আচ্ছা আমি আপনাকে 5,001 টাকা দিব বা 5,100 টাকা দিব, 5,200 দিব, 500 দিব, তো তখন আমি রাজি হয়ে গেলাম যে আচ্ছা ঠিক আছে ফাইন, তাহলে আর খেললাম না। তো এটা হলো আমাদের রিস্ক প্রেফারেন্স, যে আমরা গ্যাম্বল নিতে পছন্দ করতেছি বা রিস্ক নিতে পছন্দ করতেছি। আর যদি এরকম হয় যে আমার সার্টেনটি ইকুইভ্যালেন্ট এবং আমার এক্সপেক্টেড ভ্যালু দুইটাই সমান, মানে আমার এক্সপেক্টেড ভ্যালু সেখানে 5,000 ছিল, তো আমাকে কেউ বললো যে আমি আপনাকে 4,900 দিব, তো রাজি হইলাম না। কিন্তু আমাকে যখনই বললো যে আপনাকে আমি 5,000 টাকা দিব, আমি সাথে সাথে রাজি হয়ে গেলাম। তো দ্যাট ইজ মাই রিস্ক ইনডিফারেন্স, যে আমার এভারেজ যে রিটার্ন এবং আমার জন্য যে সার্টেনটি ইকুইভ্যালেন্ট দুইটা যদি সমান হয়ে যায়, তার মানে আসলে আমি রিস্ক ইনডিফারেন্ট, মানে আমি রিস্ক নিচ্ছিও না, বা মানে আই এম ইনডিফারেন্ট টু রিস্ক। আর যদি এরকম হয় যে এক্সপেক্টেড ভ্যালুটা হলো 5,000, যে আমি যদি গ্যাম্বলটা নেই তাহলে আমার এভারেজে আমরা ধরতেছি যে মানে প্রবাবিলিটি ক্যালকুলেট করলে এভারেজ এক্সপেক্টেড ভ্যালু হলো 5,000, কিন্তু আমাকে কেউ একজন বললো যে আমি আপনাকে 3,000 টাকা দিব, এবং আমি কি করলাম, আচ্ছা ঠিক আছে ফাইন, আমার দরকার নেই আমার গ্যাম্বল নেওয়ার, আমি যেহেতু 3,000 টাকা একদম সেফলি পেয়ে যাচ্ছি, তো আমি আর খেলবো না। তো এটা হলো রিস্ক অ্যাভার্সন, যে রিস্কটাকে আমি অ্যাভয়েড করতেছি। তো তিন ধরনের অ্যাটিটিউড মানুষের থাকতে পারে, রিস্ক অ্যাভার্সন হয়, রিস্ক ইনডিফারেন্স হতে পারে, বা রিস্ক প্রেফারেন্স হতে পারে। বাট হিউম্যান নেচার হলো রিস্ক অ্যাভার্সনের দিকে তাদের বেশি ঝোঁক থাকে আর কি। সো মোস্ট ইন্ডিভিজুয়ালস আর রিস্ক অ্যাভার্স। আমি যে কথাগুলো বললাম এখানে এটাই লেখা আছে, এগুলা না পড়লেও চলবে আপাতত। এরপরে আসি ডিটারমাইনিং পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন। তো এইটা আমরা একটা ম্যাথ দিয়ে শিখবো, ঠিক আছে? এটা আমি আপাতত স্কিপ করতেছি, হোয়াট ইজ কোভ্যারিয়েন্স বা ডিটারমাইনিং পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই জিনিসটা আমি আপাতত স্কিপ করতেছি। আমি একটা ম্যাথ দেখাবো, ওই ম্যাথের মধ্যে এই জিনিসটা কভার হয়ে যাবে, তো এটা আপাতত বাদ। আমরা এই জায়গায় চলে আসি। তো এরপরে আমরা যে বারবার যে রিস্কের কথাটা বলতেছিলাম, তো রিস্ক আমাদের দুই ধরনের হতে পারে।
টোটাল রিস্ক, এটা আসলে দুইটা কম্পোনেন্টকে সাম আপ করে টোটাল রিস্কটা বের হয়। টোটাল রিস্কটা কি কি? একটা হলো সিস্টেমেটিক রিস্ক, একটা হলো আনসিস্টেমেটিক রিস্ক। তো আমি যদি আমাদের স্টক এক্সচেঞ্জের কথা বলি, ঢাকা স্টক এক্সচেঞ্জে, তো এই স্টক এক্সচেঞ্জে যে কোনো সিকিউরিটি মানে যে কোনো স্টকের জন্যই আমার দুইটা রিস্কই থাকে, সিস্টেমেটিক রিস্কও থাকে, আনসিস্টেমেটিক রিস্কও থাকে। তো সিস্টেমেটিক রিস্কটা হলো এরকম জিনিস যেটা হলো একদম পুরো মার্কেটকেই ইম্প্যাক্ট ফেলবে বা পুরো ইকোনমিকে ইম্প্যাক্ট ফেলবে। ফর এক্সাম্পল কোভিড, কোভিড কিন্তু আসলে কোনো পার্টিকুলার সেক্টরকে বাদ রাখে না, লাইক সবগুলো সেক্টরকেই ইম্প্যাক্ট ফেলছে। বা কোনো একটা ওয়ার্ল্ড ওয়ার, বা শুধু ওয়ারও হইতে পারে, ক্লাইমেট চেঞ্জ হইতে পারে, মানে অল দ্য ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরস, মানে যেটা পুরো মার্কেটকে ইম্প্যাক্ট ফেলতে পারে, নট অনলি আ সিঙ্গেল কোম্পানি। একটা কোম্পানিকে যে ইম্প্যাক্ট ফেলবে তা না, ইট উড ইম্প্যাক্ট দ্য ওভারঅল ইকোনমি অন অ্যাভারেজ, একদম প্রত্যেকটাকে কিছুটা কিছু হলেও ইম্প্যাক্ট ফেলবে। সেই রিস্কটাকে আমরা বলতেছিল সিস্টেমেটিক রিস্ক। এবং মোস্টলি এগুলো হলো যে বিভিন্ন পলিটিক্যাল, যে আমাদের দেশে ধর হঠাৎ করে অনেক হরতাল হওয়া শুরু করলো, যে এক সপ্তাহ দুই সপ্তাহ লাইক স্ট্যান্ড স্টিল অবস্থা, তো তখনও এরকম হবে যে যেহেতু পলিটিক্যাল ইনস্টেবিলিটির কারণে কিন্তু টোটাল মার্কেটটাই ক্র্যাশ করবে বা টোটাল মার্কেটের অবস্থাই খারাপ হয়ে যাবে। তো দ্যাট ইজ দ্য সিস্টেমেটিক রিস্ক। আর আনসিস্টেমেটিক রিস্ক হলো যে কোনো একটা পার্টিকুলার কোম্পানির জন্য যে রিস্কটা। তো ফর এক্সাম্পল আমার লেটস সে আমার স্টক কিনে আছে নাবানা ফার্নিচারে, এখন নাবানা ফার্নিচারে আগুন ধরছে। তো এই যে আগুন ধরলো, এটাতে একটা কোম্পানিতে আগুন ধরলো, এটা ধর এমন না যে পুরো মার্কেটে সবার আগুন ধরছে, এরকম তো না। তো এইটাকে আমরা বলবো এটা আনসিস্টেমেটিক রিস্ক, যে একটা কোম্পানির জন্য মানে পার্টিকুলারলি একটা কোম্পানির জন্য যে সমস্যাটা, হয়তোবা তার সিইও মারা গেল, বা কোনো একটা ড্যামেজ হলো, বা কোনো পাবলিক ইমেজ নষ্ট হয়েছে, এরকম কিছু একটা সমস্যা হয়েছে তাদের। তো এই জিনিসগুলোকে আমরা বলি আনসিস্টেমেটিক রিস্ক। এবং এই আনসিস্টেমেটিক রিস্ক গুলোকে আমরা সবসময় মানে মিনিমাইজ করার চেষ্টা করবো, এবং আমরা এটা মিনিমাইজ করতে পারবো থ্রু ডাইভার্সিফিকেশন। ডাইভার্সিফিকেশন জিনিসটা কি? যে এই যে এই যে দেখ, আমরা বলতেছি টোটাল রিস্ক, এবং টোটাল রিস্ক ইজ আ সামেশন অফ সিস্টেমেটিক রিস্ক এন্ড আনসিস্টেমেটিক রিস্ক। দুইটা জিনিসকে আমরা যখন সামেশন করব, দ্যাট ইজ আওয়ার টোটাল রিস্ক। তো আমি এই টোটাল রিস্কটাকে যত চেষ্টা করব, তত আমরা এটাকে মিনিমাইজ করে করে একদম লাইক পুরোপুরি জিরো তো পারবো না, কিন্তু একদম ক্লোজ টু জিরো নিয়ে আসতে পারবো, দ্যাট আনসিস্টেমেটিক রিস্ক পার্ট। এবং সেটা করা যায় কিভাবে? বাই ডাইভার্সিফাইং ইউর অ্যাসেটস। ডাইভার্সিফাইং বলতে এরকম যে ধর তুই 1,000 টাকার স্টক কিনলি টেক্সটাইল থেকে, তারপরে কিছু কিনলি ফার্মাসিউটিক্যালস, কিছু কিনলি ফুড, কিছু পাওয়ার সেক্টর, লাইক মানে বিভিন্ন সেক্টরের বা বিভিন্ন কোম্পানির শেয়ার কিনা শুরু করলি, বিভিন্ন সিকিউরিটিজ কিনলি। তো এভাবে করে কি করি, তুই একটা পোর্টফোলিও বানালি যেটা অনেক বেশি ডাইভার্স, অনেক ধরনের স্টক ওইখানে আছে। তো সেই স্টক গুলাকে আমরা বলবো যে ওইখানে আনসিস্টেমেটিক রিস্কটাকে একদম মিনিমাইজ করে ফেলা হয়েছে। এখন কেউ যদি এরকম করে যে তার কাছে 5 লাখ টাকা আছে, সে 5 লাখ টাকা আমাদের ডিএসসি তে ইনভেস্ট করবে, এবং সে কি করলো, পুরো 5 লাখ টাকার গ্রামীণ ফোনের স্টক কিনে ফেললো, পুরো 5 লাখ টাকা পুরোটাই কিনে ফেললো। তখন কি হবে, যে গ্রামীণ ফোনের যত সমস্যা হবে, বা গ্রামীণ ফোন যত ধরনের মানে ঝামেলার মধ্যে দিয়ে যাবে, বা হঠাৎ করে গ্রামীণ ফোনের প্রাইসটা ড্রপ করলো, ওরা একদম পুরো 5 লাখ টাকার পুরোটাই কিন্তু ড্রপ করলো। কিন্তু যদি এরকম হতো যে 5 লাখ টাকা সে বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় রাখলো, তো কিছু লস করবে, কিছু লাভ করবে, আবার কিছু হয়তো বা তেমন মানে লাইক ইকুয়াল ইকুয়াল থাকবে। সো ইন জেনারেল পুরো পোর্টফোলিও থেকে আমরা একটা অন এভারেজ একটা ভালো রিটার্ন আমরা এক্সপেক্ট করতেছি। তো এটাই এখানে বলা হয়েছে যে আনসিস্টেমেটিক রিস্কটাকে আমরা থ্রু ডাইভার্সিফিকেশন, দ্য টার্ম ইজ ইম্পর্টেন্ট, ডাইভার্সিফিকেশন করে করে আমরা এই আনসিস্টেমেটিক রিস্কটাকে মিনিমাইজ করতে পারবো। বাট সিস্টেমেটিক রিস্কের উপরে আমাদের মানে আমাদের বিজনেস বা আমাদের অ্যাজ ইনভেস্টর্স আমাদের আসলে তেমন কোনো কন্ট্রোল নাই। সিস্টেমেটিক রিস্কটা পুরোপুরি হলো ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরস, দেশের পরিস্থিতি, বিশ্বের পরিস্থিতি, ক্লাইমেট, অন্যান্য যত যত বিষয় আছে সেগুলো নিয়ে এই সিস্টেমেটিক রিস্কটা ম্যাটার করে। ওকে, হ্যাঁ এগুলো আমি বলে ফেলছি। এখন আমাদের এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা, সেটা হলো ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। এই জিনিসটা নিয়ে আমরা ডিসকাশন করবো, এখন ডিসকাশন করবো। তো বিফোর দ্যাট আমি একটু পানি খেয়ে আসি, টেক এ ব্রেক।
তো আমরা আবার আমাদের ইয়েতে যদি ব্যাক করি, তো মাঝখানে আমি কয়েকটা স্লাইড বাদ দিয়ে গেছিলাম, কারণ বলছিলাম যে এটা একটা ম্যাথ দিয়ে আমরা শিখবো। তো এই ম্যাথটাই এটা, ডিটারমাইনিং পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন। এইখানে যে কয়টা স্লাইড আছে এগুলো সবগুলো আসলে একটা ম্যাথের আন্ডারেই আমি শেষ করে ফেলতে পারবো। তো স্যার এইটা ক্লাসেও করাইছে, এটা ইম্পর্টেন্ট। সেলফ কারেকশন প্রবলেমের কোয়েশ্চেন নাম্বার 3, এটা ইম্পর্টেন্ট। this one, question number 3, এখানে কি করা হয়েছে, দ্য কমন স্টক। আচ্ছা, ফার্স্ট অফ অল পোর্টফোলিও জিনিসটা যদি আমরা একটু বুঝি, পোর্টফোলিওটা হলো যে যখন আমরা মানে পোর্টফোলিও সহজ করতে হলে গ্রুপ অফ স্টক, গ্রুপ অফ সিকিউরিটি আমি একসাথে নিচ্ছি। যে আমরা যেটা বলছিলাম যে ডাইভার্সিফিকেশন চাচ্ছিলাম, যে আমরা চাচ্ছিলাম যে অনেক অনেক ধরনের স্টক বা অনেক ধরনের সিকিউরিটিজ আমরা কিনে রাখবো, যাতে করে আমাদের আনসিস্টেমেটিক রিস্কটাকে মিনিমাইজ করা যায়। তো সেটা আমাদের সবসময় ডিজায়ার ছিল। তো এখানে একটা ম্যাথ করা হয়েছে যে যেখানে আমি কোম্পানি এ এন্ড বি তাদের এক্সপেক্টেড রিটার্ন এবং তাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আমি দিয়ে দিছি, এবং তাদের মধ্যেকার কোরিলেশন কোএফিসিয়েন্ট, মানে যেটা আমাদের ওই যে স্ট্যাটিস্টিক্স আমরা পড়ছিলাম কোরিলেশন কোএফিসিয়েন্ট, সেটা বলা হয়েছে -0.35, এই ভ্যালুগুলো দেওয়া। এখন জিজ্ঞেস করছে যে কম্পিউট দ্য রিস্ক এন্ড রিটার্ন ফর আ পোর্টফোলিও comprising 60% invested in the A and 40% invested in company B. তো আমাদের কি করা লাগবে যে আমাদের এই দুইটা মানে এই পোর্টফোলিও মানে এই দুইটা কোম্পানিকে নিয়ে বা দুইটা স্টককে নিয়ে যদি আমরা একটা গ্রুপ বানাইছি, এই গ্রুপের রিস্ক এবং রিটার্ন কত হবে সেটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তো এটার জন্য একটা ফর্মুলা এখানে ইউজ করা হয়েছে, যে ফর্মুলাটা একটু দেখতে অনেক ভয়ঙ্কর, যেটা এইরকম সামেশন অফ রুট ওভার সামেশন, তারপরে এম জে, অনেক 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 কিছু। এটা আমার কাছে একটু ভয় লাগে। তো আমরা একটা ম্যাট্রিক্সের মধ্যে দিয়ে যদি এটা মনে রাখি তাহলে আর একটু ইজিয়ার হবে। ম্যাট্রিক্সটা বইয়েও আছে। আর এখানে তো আসলে দুইটা স্টক দেখানো হয়েছে। যদি এরকম হইতো যে স্টক দুইটা না, স্টক যদি এখানে মানে কোম্পানি স্টক এ বি সি ডি অনেকগুলো থাকতো, তাইলে এটা হাতে হাতে কলমে করা মারাত্মক কঠিন হইতো এবং এটা করা সম্ভব না। এবং স্যার বলছে যদি পরীক্ষায় দেয় তাহলে এরকম দুইটা স্টকেরই দিবে, এবং যদি এটা পরীক্ষায় আসে তাহলে হয়তো ভ্যালুটা চেঞ্জ করবে, কিন্তু ম্যাথটা মোরারলেস এটাই থাকবে। ওকে, তো এই হলো আমাদের দুইটা স্টক, তাদের রিটার্ন আমরা জানি, এক্সপেক্টেড রিটার্ন আমরা জানি, তাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা জানি, এবং দুইজনের মধ্যে কোরিলেশন কোএফিসিয়েন্টের ভ্যালুটা আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, এবং তাদের ওয়েটেজটা দেওয়া হয়েছে। যে কোম্পানি এ তে আমি আমার পুরো টাকার 60 টাকা আমি এখানে রাখছি এবং 40 টাকা আমি কোম্পানি বি তে রাখছি, বা 40% বি তে এবং 60% কোম্পানি এ তে রাখা হয়েছে। সো দ্য ওয়েটেজ ইজ অলসো গিভেন। এখন আমার জিজ্ঞেস করা হয়েছে হোয়াট ইজ দ্য রিস্ক এন্ড হোয়াট ইজ দ্য রিটার্ন। ফাইন, লেটস ফাইন্ড আউট। আমরা যদি সেলফ কারেকশন প্রবলেমের যে সলিউশন তার নাম্বার 3 তে যাই, এটা দিস ওয়ান, এখান থেকে আমরা এটার অ্যান্সারটা বের করতে পারবো। তো প্রথম যেটা মানে এখানে তো দুইটা জিনিস বের করতে বলছে, একটা হলো রিস্ক এন্ড রিটার্ন। সো রিস্ক বের করাটা সবচেয়ে সহজ, সরি রিটার্ন বের করাটা সবচেয়ে সহজ। এটা হলো অ্যাপেন্ডিক্স 1 এর প্রবলেম, 1 সেলফ কারেকশন 3 নাম্বারটা। তো সেটার জন্য যদি আমি বলি যে আচ্ছা হোয়াট উড বি মাই রিটার্ন, তো রিটার্নটা আমরা বের করব কিভাবে, রিটার্ন ইজ ইকুয়াল টু, তো এক্সপেক্টেড রিটার্ন ছিল 0.10 এবং সেখানে আমার 60% ইনভেস্ট করা আছে। সো ওয়েটেড এভারেজ যদি করি, তো 0.10 ইনটু 0.60 প্লাস 0.06 ইনটু 0.40, 0.06 ইনটু 0.40। তো এটা আমাকে যে ভ্যালুটা দিচ্ছে দ্যাট ইজ 8.4%, 8.4%। ওকে, তো এটা হলো আমাদের প্রথম পার্ট। এখন আমরা বের করবো রিস্ক, এবং আমি একটা কথা বলছিলাম যে রিস্ক আসলে ডিটারমাইন করে দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো একটা স্টক হলে তো আমি বলতে পারতাম যে এটা রিস্ক, কিন্তু এখানে যেহেতু আমার দুইটা স্টকের একটা গ্রুপ আছে, তো আমি তো কোনো একটা সার্টেন ভ্যালু বা সার্টেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে এটা রিস্কটাকে মেজার করতে পারবো না। তো আমার এমন একটা রিস্কের ভ্যালু লাগবে যেটা আমার পুরো মানে এই দুইটা গ্রুপকে আমাকে ইয়া করে এক্সপ্লেন করে, এইরকম একটা ভ্যালু আমার লাগবে। তো এটা বের করার জন্য আমাদের বইয়ে একটা মেট্রিক্স আছে, দেখাই ম্যাট্রিক্সটা। এই যে এইরকম একটা ম্যাট্রিক্স আছে, এখানে আসলে 4টা আছে।
তো 4টা আমাদের করার দরকার নেই, আমরা 2টা নিয়ে করব। হ্যাঁ, তো আমি এই ম্যাথটা বোঝানোর আগে আমি ওই ম্যাট্রিক্সটা একটু দেখায় মানে বুঝাই নি। তো ধর আমার কাছে স্টক 1 আছে আর স্টক 2 আছে, আবার এখানেও আমার স্টক 1 আছে আর স্টক 2 আছে। তো এখানে ওরা আমাদেরকে যে ফর্মুলাটা দিছে, ফর্মুলাটা হলো এরকম, সিগমা স্কোয়ার, মানে সিগমা স্কোয়ার হলো ভ্যারিয়েন্সের ফর্মুলা। সিগমা স্কোয়ার হলো যে এইগুলা যত মানে এই ম্যাট্রিক্সের যত সামেশন হবে সবগুলাই হবে হলো এই সিগমা স্কোয়ারের ভ্যালু। এবং এটা কিভাবে করা হয়, ওয়েট অফ 1 ওয়েট অফ 1, দেখ এখানে যত দুইটাই স্টক 1 স্টক 1, সিগমা 1 সিগমা 1। স্টক 1 এবং স্টক 2 এর ক্ষেত্রে কি হবে, ওয়েটেজ 1 ওয়েটেজ 2, সিগমা 1 সিগমা 2। তারপরে এখানে কি হবে, স্টক ওয়েটেজ 2 ওয়েটেজ 1 স্টক 2 স্টক 1। তারপর ওয়েটেজ 2 ওয়েটেজ 2 স্টক সরি সিগমা 2 আবারও সিগমা 2, এরকম আর কি। তো এই 4টা জিনিসকে যদি আমি অ্যাড করি যে ভ্যালু আসবে সেটা হলো আমার ভ্যারিয়েন্স অফ দ্য পোর্টফোলিও, মানে পুরো পোর্টফোলিওর জন্য এটাই হবে আমার ভ্যারিয়েন্স। এবং এটাকে যদি আমি একটা রুট ওভার করে দিই তাহলে এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে কনভার্টেড হবে। আচ্ছা, রুট ওভারের পার্ট পরে আছে, আগে ভ্যারিয়েন্সটা বের করি। তো এটা বের করার জন্য আমরা কি করা লাগবে, পুরো এই 4টাকে আমার প্লাস করা লাগবে। এখন এই 4টা প্লাস করার জন্য একটু একটু শর্টকাট আমরা ইউজ করতে পারবো। এটা হলো এই জায়গাটা যদি দেখি আমরা W1 W1 তারপর সিগমা 1 সিগমা 1। তো এই জিনিসটাকে আমরা বলতে পারি যে যেহেতু W1 দুইবার আছে তাহলে W1 এর স্কয়ার হয়ে যায়, সিগমা 1 যেহেতু দুইবার আছে তাহলে আমরা এটাকে সিগমা 1 কেও স্কয়ার করে দিতে পারি, প্লাস এখানে দেখ W1 W2 সিগমা 1 সিগমা 2, W2 W1 সিগমা 2 সিগমা 1, যেহেতু এটা মাল্টিপ্লায়ার রিলেশন তার মানে আসলে এইটা আর এইটা দুইটাই আসলে একই কথা। এখানে এই যে যেই দুইটা জিনিস আছে এই দুইটা জিনিস আসলে একই জিনিস। তো যেহেতু একই জিনিস তাহলে আমি এটাকে একসাথে করে লিখি 2W1 W2 সিগমা 1 2, একসাথে লিখা রাখি সিগমা 1। তারপর আর কি আছে, এটা W2 দুইবার আসছে স্কয়ার, সিগমা 2 দুইবার আছে তাই স্কয়ার। এরপর এখন আমরা আমাদের ভ্যালুগুলোকে একটু ইনসার্ট করি। ওয়েটেজ 1 তার স্কয়ার মানে 0.60 তার স্কয়ার ইনটু সিগমা 1 এর স্কয়ার which is 0.05 এর স্কয়ার প্লাস 2 ইনটু 0.60 ইনটু 0.40 ইনটু, এবার একটু ঝামেলা, সিগমা 1 2 আছে। এখন এই জিনিসটাকে আমরা বলি হলো কোভ্যারিয়েন্স। যখন দুইটা স্টকের ভিতরের ইয়েটা লাগবে, আমাদের ভ্যারিয়েন্সটা লাগবে, সেটাকে আমরা বলি হলো কোভ্যারিয়েন্স। এবং কোভ্যারিয়েন্সের ফর্মুলাটা কিন্তু আলাদা, কোভ্যারিয়েন্স যেটা আমরা এখানে বের করবো সিগমা 1 2। এবং কোভ্যারিয়েন্সের ফর্মুলাটা আমরা স্ট্যাটিস্টিক্স থেকে শিখছি, সেটা হলো দুইটা সিগমার মাল্টিপ্লিকেশন এবং তার সাথে তাদের কোএফিসিয়েন্টটা মাল্টিপ্লাই করা লাগে। এটা ফর্মুলাটা এরকম যে সিগমা 1 ইনটু সিগমা 2 ইনটু তাদের কি বলে কোরিলেশন কোএফিসিয়েন্ট। এটা হলো আমাদের কোভ্যারিয়েন্সের ফর্মুলা। তো আমরা এখানে এই জিনিসটাকে অ্যাপ্লাই করি। তো সিগমা 1 2 যেটা ছিল, সিগমা 1 2 কে আমরা বলতেছি যে এটা হলো সিগমা 1 মাল্টিপ্লাইড বাই সিগমা 2 ইনটু তাদের কোরিলেশন কোএফিসিয়েন্ট। তো সিগমা 1 দেওয়া আছে ইয়াতে 0.05 0.04, সেই ভ্যালুগুলো লিখি আমরা 0.05 ইনটু 0.04 ইনটু আর এর ভ্যালু দেওয়া আছে -0.35, তো এটাও লিখতে হবে -0.35 প্লাস ওয়েটেজ 2 হলো 0.40 স্কয়ার ইনটু সিগমা 2 which is 0.04 স্কয়ার। এই যে এত কিছু করলাম, এই ভ্যালুটা এখন তোরা ক্যালকুলেশন কর, ক্যালকুলেশন করার পর দেখ যে কত আসে। আচ্ছা, এটা মনে দেওয়া আছে অ্যানসার শিটে। আচ্ছা, এটা অ্যানসার শিটে
ভ্যালুটা হলো আচ্ছা পাইছি 0.00082। এই ক্যালকুলেশনটা করলে আসে 0.00082। এখন এটাকে যদি আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে কনভার্ট করি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেটা হবে হলো রুট ওভার অফ 0.00082। তো আমি তাহলে একটা ভ্যালু পেয়ে যাচ্ছি, দ্যাট ইজ your 2.86%। 2.86%। সো এটাই হলো আমাদের রিস্ক অফ দ্য পোর্টফোলিও। The expected return was কত ছিল জানো? Expected return was 8.4% আর the risk associated with it is 2.86%। তো দেখ ইন্ডিভিজুয়ালি দুইটা স্টকের, একটা স্টকের রিস্ক ছিল 5% আর একটা ছিল 4%, কিন্তু যখন আমি দুইটা স্টক একসাথে কিনতেছি তখন অ্যাজ আ পোর্টফোলিও এই রিস্কটা কিন্তু মিটিগেটেড হইলো এবং সেটা হয়ে গেছে 2.86%। যদি আমি পোর্টফোলিওটা আরো একটু ডাইভার্স করতে পারতাম, আরো বেশি নিতে পারতাম, তাহলে এই সিগমার ভ্যালু আরো কমে আসতো। আমাদের পরীক্ষায় এই দুইটার বেশি কখনোই আসবে না, যেমনটা এখানে। তো তোরা যদি ম্যাট্রিক্সটা মনে নাও থাকে, তোরা জাস্ট এই ফর্মুলাটা মানে ফর্মুলাটাও লিখে ম্যাথ করে ফেললেও হয়ে যাবে। মানে ম্যাট্রিক্সটা হলো দরকার হয় এই ফর্মুলা মনে রাখার জন্য। মানে ফর্মুলাটা তো অনেক কঠিন, মনে রাখা যায় না, তো এটা মনে রাখার জন্য এটা আমরা সো ইউজ করতে পারবো। হচ্ছে গিয়ে যদি মানে জাস্ট ফর্মুলা লিখে দিলেই তো হচ্ছে না, সিগমা স্কয়ার হ্যাঁ, পোর্টফোলিও ইকুয়ালস টু এটা। রাইট। যদি এই ফর্মুলাটা তুই মনে করে লিখতে পারিস তাইলেই হবে, ম্যাট্রিক্সটা লেখার দরকার নাই। আমি ওই তো জাস্ট a ম্যাট্রিক্সটা প্লাস বি দেখাইছি হোল ফর্মুলা স্কয়ার, কিভাবে আসছে সেটা বোঝানোর জন্য। যদি a প্লাস বি হোল স্কয়ারের মতো করে মনে রাখলেই হ্যাঁ হ্যাঁ, হবে। এ প্লাস বি হোল স্কয়ার যে ফর্মুলাটা ছিল, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, অনেকটা এরকমই। হ্যাঁ, হ্যাঁ, শুধু একটা অ্যাডেড বিষয় আছে, সেটা হলো এই যে সিগমা 1 2 দিস ইজ ইওর কোভ্যারিয়েন্স। কোভ্যারিয়েন্সটা কিন্তু ফর্মুলা আলাদা। কোভ্যারিয়েন্সের ফর্মুলা এরকম, সিগমা 1 ইনটু সিগমা 2 ইনটু আর। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখা লাগবে। আরটা তো দেওয়া থাকবে তাই না, যে হ্যাঁ, আরটা পরীক্ষায় কোরিলেশন দেওয়া থাকবে, কোএফিসিয়েন্ট। কোশ্চেন পেপারে দেওয়া থাকবে। এই যে কোরিলেশন কোএফিসিয়েন্ট, দ্যাট ইজ ইওর আর। ওকে, তো আমরা আজকে এখন আমরা কয়েকটা প্রবলেম দেখি। হ্যাঁ, প্রবলেম স্যার আসলে ক্লাসে করায় নাই, কিন্তু আমি একটু দেখাই দিই। এই যে প্রথম যে ম্যাথটা, এটা তো আমি কিছু দেখাইছি কিছুক্ষণ আগে, বুঝে প্রবাবিলিটি ইনটু পসিবল রিটার্ন প্লাস প্রবাবিলিটি ইনটু রিটার্ন প্লাস প্রবাবিলিটি ইনটু রিটার্ন প্লাস, এরকম করে করে যে বের করি সেটাকে আমরা এক্সপেক্টেড রিটার্ন বলি। তারপর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যে প্রথম ম্যাথটা দেখাইছিলাম না একদম ফার্স্টে, এই যে দিস ওয়ান, কই গেল? আই থিংক ইউ রিমেম্বার, এই যে একদম শুরুতে ছিল, এই যে দিস ওয়ান, এই যে এটা কথা বলছিলাম যে সবগুলাই সামেশন করলে আমরা রিটার্নটা পাই এবং তারপরে ওইখান থেকে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা ক্যালকুলেট করতে পারি। তো প্রবলেম নাম্বার 1 ওয়াজ সিমিলার টু সেলফ কারেকশন কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন 2 হলো ওই যে পসিবিলিটি বা ওই যে প্রবাবিলিটি জেড টেবিল ইউজ করে করে করা লাগে, সো এটা ট্রাই করতে পারিস। 3 নাম্বারটা আমার মনে হয় আসবে না। 3 নাম্বার, কারণ এখানে অনেক বেশি ডেটা, এত বেশি ডেটা নিয়ে সাব দেওয়ার কথা না। যদি দেয় তাহলে হয়তো কোশ্চেন ছোট করবে, হয়তো 4টা দিয়ে বললো যে আচ্ছা ড্র করো, বিটা বের করো। তো এইখানে একটা ক্যারেক্টারিস্টিক লাইন ড্র করা লাগবে ইউজিং ওয়াই, মানে এটা হলো আমাদের ওয়াই অ্যাক্সিস আর এটা আমাদের এক্স অ্যাক্সিস। এভাবে করে আমরা ডেটাটা বের করব এবং সেটা ইউজ করে আমরা বিটার ভ্যালুটা বের করতে পারবো। তারপর এখানে কি আছে, আচ্ছা মার্কেট পোর্টফোলিও অফ 0. হোয়াট ইমপ্লিকেশনস ক্যান ইউ ড্র। আচ্ছা এটা দেখ, এই ম্যাথটা আমরা একটু করে ফেলে তাড়াতাড়ি করে। নাম্বার 4 বলছে যে ইউ হ্যাভ টু অ্যাজিউম আ সিএপিএম অ্যাপ্রোচ, কম্পিউট দ্য রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। ওই যে ফর্মুলাটা, বড় একটা ফর্মুলা ছিল, কোথায় যেন লিখছি, এই যে দিস ওয়ান, আর জে ইকুয়ালস টু আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ ইন্টু বিটা জে। তো এই ফর্মুলা ইউজ করে তোর ক্যালকুলেশনটা করা লাগবে। রিস্ক ফ্রি রেট দেওয়া আছে, এক্সপেক্টেড রিটার্ন দেওয়া আছে, বিটার ভ্যালু দেওয়া আছে। তো তুই কিন্তু প্রত্যেকটার জন্যই আলাদা আলাদা করে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বের করতে পারবি। তারপর এখানে কি আছে, নাম্বার 5 একটা ম্যাথ দেওয়া আছে, দেখি। অন দ্য আচ্ছা বেসিস অফ সবগুলোর জন্য বিটা মানে ওই যে বের হইলো যে এটা বের করা লাগবে, এরপরে শুধু ওইটাই কোনো ওয়ান লাইনার দেওয়া লাগবে না, সো উই ক্যান সি এরকম কিছু কি হ্যাঁ, দেওয়া সো লাগবে? ইউ ক্যান সি যে যত বিটার ভ্যালু যত বাড়তে থাকে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বাড়তে থাকে। আচ্ছা, এটাই হবে, মানে ওই তো, ইকুয়েশন হ্যাঁ দিকে। ওইটা তো হবেই, সো আর কি ওইটাই। হ্যাঁ, তুই এটা ড্র করতে পারিস, হ্যাঁ ইউ ক্যান ডু দ্যাট। আচ্ছা এবার নাম্বার 5টা দেখি, এটা ইম্পর্টেন্ট মোটামুটি একটা ম্যাথ। কি বলা হয়েছে, দ্যাট দ্য এক্সপেক্টেড রিটার্ন অন স্টক
এক্সপেক্টেড রিটার্ন অন স্টক মানে হলো RM, মানে মার্কেট রিটার্ন। এক্সপেক্টেড রিটার্ন অন স্টকস ইন জেনারেল ইজ 12%, সো 0.12 এটা দেওয়া আছে। The risk-free rate is 7%, so RF টা দেওয়া আছে is 0.07. It is interested in corporation. Based on monthly data, she has fitted a characteristic line, excess return to excess and found the slope to be 1.67. Slope দেওয়া আছে মানে বিটার ভ্যালু দেওয়া 1.67. So if it is, what return can she expect? So I think এটা থেকে এখন সবই আমরা পারবো, তাই না? আমরা RM জানি, RF জানি, বিটা জানি। তো আমি আমাদের ফর্মুলা দিয়েই তো করে ফেলতে আমি এই যে আমাদের ফর্মুলা বসাই দিব, RF এর ভ্যালু বসাই দিব, RM RF বিটা যে এটা বসাই দিব, এবং বসাই দেওয়ার পর আমি দেখব যে আমাদের ভ্যালুটা চলে আসছে কত, ভ্যালুটা চলে আসবে হলো 15.38%। নাম্বার 6 এর ম্যাথ আমি দেখাইছি। নাম্বার 7 7 স্যার করাই নাই। 7 কি আসতে পারে? না, 7 আসতে পারে না। 7 আসবে। 8 নাম্বারটা আচ্ছা করি। 8 নাম্বারটা এটা এইরকম একটা সিমিলার ম্যাথ ইয়াতে ছিল, স্লাইডে ছিল। provides maintenance service. Currently the beta is 1.08. The beta value জানি 1.08. The risk-free rate is 10%. So RF is 0.10. Market portfolio is 15%. So RM is 0.15. In January, the company is expected, it is January 1, and the company is expected to pay at $2 per dividend at the end of the year. So dividend at the end of the year is $2. And the dividend is expected to grow at a compound annual rate of 11%. So it at a constant growth modeler math 0.11 দেওয়া আছে। Based on the CAPM and other assumptions, what dollar value would you place on one share of the stock? মানে তোকে ভ্যালুয়েশন করতে বলতেছে। এই ম্যাথটা এইরকম সিমিলার ম্যাথ আমি স্লাইডে দেখাইছি। কোথায় মনে করে দেখ, এই যে এখানে ইন্ট্রিনসিক ভ্যালু ক্যালকুলেশন করছিলাম, এই যে এখানে দেখ কিভাবে করছিলাম এটা মনে কর। আমি রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বের করে দেখাইছি, তারপর রিকোয়ার্ড রেট অফ রিটার্নটাকে ইউজ করে ওই যে ইন্ট্রিনসিক ভ্যালুর ক্যালকুলেশন করে আমি বলছি যে এটা কি ওভার ভ্যালুড নাকি আন্ডার ভ্যালুড নাকি, বলছিলাম না? সিমিলার ম্যাথ এটাও। তো আমি একটু তোদেরকে ম্যাথটা করে দেখাই। কি বলা হয়েছে, বিটার ভ্যালু 1.08, RF হলো 0.07, RM হলো কত, $0.15, আচ্ছা 0.15, ডিভিডেন্ড হলো $2 আর গ্রোথ হলো 0.11। এই হলো ইনফরমেশন। তো এইখান থেকে ওরা বলছে যে তুমি আমাকে ভ্যালুয়েশন করে দাও, মানে ইন্ট্রিনসিক ভ্যালু ক্যালকুলেট করো। সো ইন্ট্রিনসিক ভ্যালু ক্যালকুলেট করতে হলে আমার অবশ্যই দ্য রিকোয়ার্ড রেট অফ রিটার্নটা লাগবে। এখন রিকোয়ার্ড রেট অফ রিটার্ন তো আমার কাছে নাই। তো রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বের করার জন্য আমাদের ফর্মুলা ছিল RJ ইকুয়ালস টু RF প্লাস RM মাইনাস RF ইন্টু বিটা জে। তো ফর্মুলা ওয়াইজ বসাই, 0.07 প্লাস 0.15 মাইনাস 0.07 ইন্টু 1.08। এটা একটু ক্যালকুলেশন করি আমরা। 0.07 plus 0.15 minus 0.07 into 1.08, that gives you 0.1564। 0.1564। তাহলে এখন আমি যদি বলি যে হোয়াট ইজ মাই ইন্ট্রিনসিক ভ্যালু, সেটা বের করার জন্য আমরা শিখছিলাম কনস্ট্যান্ট গ্রোথ মডেলের ফর্মুলা D1 ডিভাইডেড বাই KE মাইনাস G। তাহলে এখানে D1 কত, $2, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন কত, 0.1564, গ্রোথ কত 11%, 0.11। তো এটা ক্যালকুলেটরে বসাবো। ক্যালকুলেটরে বসানোর পর দেখবো যে ভ্যালু আসছে 43.10। 43.10। সো এটাই তোর জন্য ইন্ট্রিনসিক ভ্যালু হবে, এটাই তার ক্যালকুলেশন। কি ভুল করছি কোথাও? 0.154, আমি মানে এই ক্যালকুলেশনটা একটু মিস্টেক করছি। আচ্ছা একটু 0.07 প্লাস 0.08
ইনটু 1.08 না, বিটার ভ্যালুটা কি 1.08 ছিল? হ্যাঁ 1.08 ইয়েস। 1.08 ছিল। আচ্ছা ঠিক আছে। ও আমি না না ঠিকই আছে ক্যালকুলেশন। রিস্ক ফ্রি রেটটা কত ছিল? ও সরি, রিস্ক ফ্রি রেটটা তো 10%, আমি এখানে ভুল লিখছি 7। আচ্ছা এটা 10 হবে, এই কারণে সলিউশনে মিলতেছিল না, সরি। এটা 10% হবে, তাহলে একটু চেঞ্জেস বাট মানে ম্যাথটা তো একই, খালি ভ্যালুটা আমি ভুল করে লিখে ফেলছি। তো এটা হলো 0.10 0.1 কত হয় 0.154 আসে। তাহলে 0.154 থেকে যদি এটা আমি সাবট্রাক্ট করি, তাহলে আমার আসছে 45.45। So that is number 8. Yes, না নাম্বার 9 করা লাগবে না, না নাম্বার 9 করা লাগবে না, নাম্বার 9 আচ্ছা করা যায়। আচ্ছা এরকম ম্যাথস এটা মানে স্যার করায়নি, বাট এটা করা যাবে, এটা খুব একটা কঠিন না। কি বলা হয়েছে, কয়েকটা স্টক দেওয়া হয়েছে, তাদের বিটার ভ্যালু দেওয়া হয়েছে। If you invest 20% in the first 4 section and 10% in the last 2 section, তো তোর কাছে যত টাকাই আছে তার 20% 20% 20% 20% এবং 10% 10% এইভাবে করে সাজাইছিস। এখন বলছে যে হোয়াট ইজ দ্য বিটা অফ ইয়ার পোর্টফোলিও। সো এটা একটা ওয়েটেড অ্যাভারেজ কর। তো 20% ইনটু এত, 20% ইনটু এত, এরকম করে করে বের কর, তার সামেশন কর। অ্যাপেন্ডিক্স 1 এ, অ্যাপেন্ডিক্স এর ওই অঙ্কটার মতো না? না না না, অ্যাপেন্ডিক্স 1 এ যেটা ছিল সেখানে তো আমাদেরকে ছিল হলো তোর সিগমার ভ্যালু দেওয়া ছিল, এটা তো বিটার ভ্যালু দেওয়া। আচ্ছা এই যে দেখ সিগমার ভ্যালু, ও না সরি সরি, কোনটা বলতেছিস, সেলফ টেস্ট 1 এটা? না আমি বলতেছিলাম যে অ্যাপেন্ডিক্স 1 মানে 3 নাম্বারটা। হ্যাঁ মানে ওই যে ম্যাট্রিক্স করে যেটা করছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না না না, ওইটা ওইটা আলাদা। আচ্ছা ওই যে ওই এটা তো 60% সিগমার ভ্যালুগুলো দেওয়া, এটা তুই এটার সাথে মিলাইতে পারোস। যে বলছিলাম না মাল্টিপ্লাই করো, সবগুলো মাল্টিপ্লাই করো তারপর প্লাস করো, মানে ওয়েটেড অ্যাভারেজ। আচ্ছা তো এটাটাই যে ওয়েটেড অ্যাভারেজ করছে বিটা তার 20%, তাহলে কত হয় এরকম করে করে তারপর সবগুলো সামেশন করলে দেখছে যে ওয়েটেড বিটা হলো 1.15 তো দ্যাট ইজ ইওর পোর্টফোলিও বিটা। তো এখন এক্সপেক্টেড পোর্টফোলিও রিটার্ন কত আসবে, রিস্ক ফ্রি রেট প্লাস মার্কেট রিটার্ন মাইনাস দ্য রিস্ক ফ্রি রেট ইনটু দ্য বিটা। তো বিটার ভ্যালু দেওয়া ছিল 1.115, বসাই দিচ্ছে, ক্যালকুলেশন করছে, অ্যান্সার চলে আসছে। এবার নাম্বার 10 দেখি। 10 কি করছে, sole manufacturer of dot dot assume that the company stock can be valued using constant model। ওই যে ফর্মুলাতে আমরা এতক্ষণ করতেছিলাম যে D1 divided by KE minus G, এই ফর্মুলা দিয়ে বলছে করতে হবে। You expect that the return will be, market return will be 14%, so RM দেওয়া, RM হলো 14%, তারপর রিস্ক ফ্রি রেট হলো 6%, তারপর ডিভিডেন্ড 1 ইয়ার ফ্রম নাও, মানে D1 এর ভ্যালু দেওয়া হলো $3.40, তাহলে ইট উইল গ্রো এট 6%, গ্রোথ হলো 6%। তাহলে এখন জিজ্ঞেস করছে যে আচ্ছা তুমি বের করো যে হোয়াট ইজ দ্য ভ্যালুয়েশন, মানে ইন্ট্রিনসিক ভ্যালু বের করো। সো ইন্ট্রিনসিক ভ্যালু বের করতে হলে অবশ্যই আগে আমাদের রিকোয়ার্ড রেট অফ রিটার্নটা লাগবে। তো রিকোয়ার্ড রেট অফ রিটার্নের যে ফর্মুলা আর জে ইকুয়াল টু ডট ডট ডট, ওই ফর্মুলা দিয়ে আমি আমার রিকোয়ার্ড রেট অফ রিটার্নটা আগে বের করে ফেলি। রিস্ক ফ্রি রেট প্লাস মার্কেট রিটার্ন মাইনাস রিস্ক ফ্রি রেট ইনটু বিটা, ক্যালকুলেশন করে দেখছি 18%। তারপর কনস্ট্যান্ট গ্রোথ মডেলের ফর্মুলা D1 ডিভাইড বাই KE মাইনাস G বসাইছি, I got 28.33, so that is the intrinsic value। তো আমি দেখলাম যে মার্কেটে এটা বিক্রি হচ্ছে $30, কিন্তু ইন্ট্রিনসিক ভ্যালু 28.33। So what's your evaluation? Is it underpriced, overpriced or fairly priced? ওভারপ্রাইসড। Overpriced। 28.33 হলো ইন্ট্রিনসিক ভ্যালু, বাট মার্কেটে সেল হচ্ছে $30, মানে বেশি টাকায় সেল হচ্ছে। So that means it is overpriced stock. The company appears to be overpriced. তো এই ছিল চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারে আর নতুন কিছু নাই, এই চ্যাপ্টারের মূল মূল জিনিসগুলো আমি বলে ফেলছি। তো দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর জয়নিং ইন। আশা করি বুঝাইতে পারছি সবাইকে। আল্লাহ হাফিজ। আরহান, জি সবকিছু ক্লিয়ার? ইনশাআল্লাহ।
আমার আগের দিনের ক্লাসটা দেখা লাগবে, ওইদিন কারেন্ট ছিল না দেখে করতে পারিনি, সো চ্যাপ্টার 4টা করা লাগবে। আচ্ছা আর ঠিক এটা আছে। 15 না আরেকটা, এর পরেরটা আর কিছু না, হ্যাঁ এরপর চ্যাপ্টার 15 ওইটা কবে বন্ধু? রাইট।